আজ বাংলাদেশে এক কুলাঙ্গার বলছে 2024 সালে এসেও কি মা বোনদেরকে পর্দা করতে হবে। হে কুলাঙ্গার এবং হাসিনার প্রেতাত্মা জেনে রাখো, আগামী 2040 সালের বাংলাদেশ হবে সমগ্র বাংলাদেশে বোরকার বাংলাদেশ, হেজাবের বাংলাদেশ, নেকাবের বাংলাদেশ। চারুকলা থাকবে, শিল্পকলা থাকবে, সংস্কৃতি থাকবে, নারীদের শিক্ষা থাকবে, কিন্তু সেই শিক্ষা এবং সংস্কৃতিতে হেজাব যুক্ত হবে, নেকাব যুক্ত হবে, বোরকা যুক্ত হবে। এবং এই দেশের কোটি কোটি তৌহিদ প্রেমী আমাদের বোনেরা মেয়েরা সচ্চাই তারা সেই বোরকা নেকাব তারা ধারণ করবে ইনশাআল্লাহ। আজিজ আমার ভাইরা, ইবন রেডলি বলেছিলেন, আমি যখন গ্রেফতার হয়েছি তখন আমি মনে করেছিলাম আমাকে তারা জবাই করে দিবে, কিন্তু আমি মোল্লা ওমরের তত্ত্বাবধানে পরিচালিত তালেবানদের কাছ থেকে আমি যে আচরণ পেয়েছি, আমি তাদেরকে থুতু মেরেছি, গালাগালি করেছি, আর তালেবানরা তার উত্তরে আমার প্রতি সৎ আচরণ করেছেন। ইবন রেডলি তার বই লিখেছেন, তালেবানরা যে খাবার খেত সেটা ছিল খুবই নিম্নমানের খাবার, আর তারা আমাকে উত্তম খাবারের জন্য তারা আমার যে ব্যবস্থা করত। একদিন রাত আমি আত্মহত্যার জন্য তাদেরকে হুমকি দিয়েছিলাম। আমি বলেছি আমি ইবন রেডলি জেলখানায় থাকবো না, আমি আত্মহত্যা করে মরে যাব। তখন তিনি বলেছেন, গভীর রাতে রাত 1টা-2টার দিকে তালেবানের কমান্ডাররা আমার দরজা খুললো। আমি মনে করেছিলাম জঙ্গলের হিংস্র জন্তু এসে গেছে, এখন তারা আমাকে ছিঁড়ে ফেলবে, আমাকে ঐক্যবদ্ধ দর্শন করবে, আমার উপর তারা হামলা করবে, আমার নারী এই শরীরকে তারা ভক্ষণ করবে। আমি সেটা মনে করেছিলাম, আমি ভয়ে কাঁপতেছিলাম। তালেবানরা আমার ঘরে ঢুকলো, অন্ধকার রুমে ঢুকলো। একজন কমান্ডার আমার নাকে হাত বাড়িয়ে দিয়ে দিল আমার নিঃশ্বাস চালু আছে কিনা। তারপর তিনি তৎক্ষণাৎ বের হয়ে গেলেন এবং তালেবানের সুস্থ হলো ইবন রেডলি আত্মহত্যা করে নাই। এরপরে মোল্লা ওমর তাকে আরো একটু উত্তম কারাগারে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আমার ভাইয়েরা, তালেবানরা তাকে দাওয়াত দিয়েছিল যে বোন তুমি এখন বিদায় হয়ে যাবে, আমরা তোমাকে কোরআনের দাওয়াত দিচ্ছি। ইবন রেডলি বলেছেন, আমি এমন বন্দী অবস্থায় ইসলাম গ্রহণ করতে পারবো না, আমি আমার দেশ ব্রিটেনে গিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে, রিয়েলাইজেশন করে আমার মন যদি সাড়া দেয় আমি সেই ইসলাম গ্রহণ করব। ইবন রেডলি দেশে ফিরে গেলেন, তালেবানদের আচরণ দেখলেন এবং মুজাহিদদের আচরণ দেখলেন। তাদের ব্যাপারে আন্তর্জাতিক মিডিয়ার যে কুখ্যাত প্রপাগান্ডা ছিল সেগুলো তিনি মূল্যায়ন করলেন এবং তিনি সেই ইউরোপের জগদ্দল মাটিতে তৌহিদ বিরোধী সেই ইউরোপের শিবিরে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি কাতারে ছিলাম, টেলিভিশনে বিতর্ক চলছিল যে 9/11-এর আক্রমণ মুসলমানদেরকে পিছিয়ে দিয়েছে। সাথে সাথে ওই টেলিভিশন বিতর্কে আলোচনায় আমেরিকা থেকে কিছু ভাই ফোন করলো। তিনি বললেন, এবং এই কথা সমস্ত বিশ্ব মিডিয়াতে এসেছে, 9/11-এর পরে আমেরিকা, জার্মানি, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন সহ সমগ্র পাশ্চাত্য জগতে ইসলাম নিয়ে যে প্রচুর পরিমাণ পড়াশোনা শুরু হয়েছে, 9/11-এর আগে ইসলাম নিয়ে তাদের সেরকম পড়াশোনা ছিল না। এবং 9/11-এর পরে ইসলামের গণজোয়ার শুরু হয়েছে ইউরোপের মাটিতে, আমেরিকার মাটিতে। আমার ভাইয়েরা, আমার বোন, আপনাদের বোন ইবন রেডলি, ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সাংবাদিক, তিনি বলেছেন যে টুইন টাওয়ারের নিচে 2700 লোক মারা গিয়েছে। কত মানুষ? 2700 জন লোক মারা গিয়েছেন। 2700 লোক কেন মারা গেল? সেই জন্য আমরা হীনমন্য হয়ে গিয়েছি। আমরা বলছি ইসলাম জঙ্গিবাদ না, ইসলাম সন্ত্রাসবাদ না, এই কাজ মুসলমান করতে পারে না, এই কাজ ইহুদিদের কাজ। অথচ ইবন রেডলি বলছেন যে আমেরিকা লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছে অবরোধী ইরাকের মধ্যে, যে আমেরিকা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তারা তো কোনোদিন বলেনি এই কথা যে আমরা জঙ্গি না, আমরা সন্ত্রাসী না। যারা লাখ লাখ মানুষ হত্যা করছে তাদের মধ্যে কোনো হীনমন্যতা নাই। আর 2700 লোক মারা গিয়েছে, আর মুসলিম উম্মাহ, তাদের সরকার, জনগণ, ওলামা সমাজ ইসলামপন্থী কৈফিয়ত দিতে মুখে ফানা তুলে ফেলছে। এটা হচ্ছে আমাদের ইমানের দুর্বলতা। আমার ভাইরা, সেদিন যারা 9/11-এর সমালোচনা করেছিলেন, সন্ত্রাসবাদী আক্রমণ, আজ তাদের জিজ্ঞেস করতে চাই, আমার বোনদেরকে, আমার মায়েদেরকে, আমার সন্তানদেরকে, আমার মসজিদগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে। এগুলোকে পুরো ফিলিস্তিনকে জাহান্নামের উত্তপ্ত আগুনে পরিণত করা হয়েছে। ইসরায়েল সেটা করছে, কিন্তু তার পিছনে মূল ইন্ধনদাতা হচ্ছে আমেরিকা। কথা ঠিক কিনা?
বাংলাদেশের বাস্তবতায় বলতে চাই, হাসিনা রেজিম চলে গিয়েছে, ফেসিবাদ চলে গিয়েছে, কিন্তু সেই ফেসিবাদের প্রেতাত্মা কিন্তু এখনো বহাল রয়েছে। আমার ভাইয়েরা, রাজনীতি বোঝার চেষ্টা করুন, রাজনীতি বোঝার চেষ্টা করুন, পলিটিক্সে বোঝার চেষ্টা করবেন। যারা মনে করে থাকে আমেরিকা আমাদের মঙ্গলকামী এবং ডক্টর ইউনূস সাহেব আমেরিকার মানুষ, তিনি অবশ্যই হাসিনা ওয়াজেদ থেকে ভালো। আমরাও বলি তিনি মন্দের ভালো হতে পারেন, কিন্তু এই কথা মনে রাখবেন, আমি এই কথাও বলি, আমার পড়াশোনার জায়গা থেকে ভারত ইসলামের বিরুদ্ধে যেই জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিল, আমেরিকা হয়তো ওইভাবে ভারতের মতো ইসলাম বিদ্বেষের পরিমাণ আমেরিকার হয়তো অতটুকু নয়, আমরা বুঝি। কিন্তু একটা কথা আপনারা ভালো করে বুঝে নেবেন, আমার সময় একটু দীর্ঘায়িত হলো, আমার এই কথা সকালে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। যদি সত্য চিনতে না পারি তাহলে আগামী দিনের যুদ্ধে আমরা বিজয়ী হতে পারবো না। আর যারা মনে করে হাসিনা চলে গিয়েছে আমরা চূড়ান্ত বিজয় লাভ করেছি, তারা বোকার স্বর্গে বাস করতেছেন। হাসিনা চলে গিয়েছে, প্রথম আলো বহাল আছে, ডেইলি স্টার আছে, ৭১ টিভি আছে, সাংস্কৃতিক জগৎ আছে। ওই বেয়াদব কুলাঙ্গার কিভাবে শিল্পকলা একাডেমির পরিচালক হলো, তাকে কে বানিয়েছে তাকে? সুতরাং আমাদের মাথার উপর থেকে ফ্যাসিজম চলে গিয়েছে, কিন্তু সাংস্কৃতিক কালচারাল ফ্যাসিজম কিন্তু বাংলাদেশ থেকে এখনো বিদায় গ্রহণ করেনি। আমাদের চূড়ান্ত বিজয় সেদিন অর্জিত হবে যেদিন রাজনৈতিক ফ্যাসিজমের ন্যায় সাংস্কৃতিক ফ্যাসিজমকে চূড়ান্তভাবে আমরা বাংলার মাটিতে পরাজিত করতে পারবো।